গল্পকরণে আপনারা শুনছেন পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ। আজকে দ্বাদশ পর্ব। পূর্ব ঘটনা 2। 72 সালের মাঝামাঝি নওগাঁ জেলার আত্রাই অঞ্চলে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ওয়াহিদুর রহমান ও টিপু বিশ্বাসের নেতৃত্বে শ্রেণীশত্রু খতমের অভিযান শুরু করে। ওই খতম অভিযানের বিরুদ্ধে সেনা ব্রিগেড নামানো হয়। সেই সেনা ব্রিগেডের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সাফায়েত জামিল। সাফায়েত কঠোর হাতে শ্রেণীশত্রু খতমের অভিযান দমন করেন। সংঘর্ষে স্থানীয় অনেক তরুণ নিহত হয়। নূর হোসেন ছিলেন সাফায়েত জামিলের অধীনে একজন ক্যাপ্টেন। তিনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের ম্যানন গ্রুপ করতেন। সঙ্গত কারণে এই চীনাপন্থীদের মধ্যে ক্যাপ্টেন নূরের পরিচিত অনেকেই ছিলেন। তিনি সাফায়েত জামিলের কঠোর হাতে বিদ্রোহ দমন পদ্ধতির প্রতিবাদ করেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরে তদবির করে তিনি ঢাকায় বদলি হয়ে আসেন এবং সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল জিয়াউর রহমানের এডিসি নিযুক্ত হন। সরকারের বিরুদ্ধে নূরের তখন থেকে প্রচণ্ড ক্ষোভ ও বিদ্বেষ। জিয়া স্টাফ অফিসারের কামরাতে প্রায় তার মতো ক্ষুব্ধ অফিসারদের আনাগোনা চলত। একই রকম দায়িত্ব দিয়ে টাঙ্গাইল কাদেরিয়া বাহিনীর কাছ থেকে অস্ত্র উদ্ধার করার জন্য সাফায়েত জামিলকে পাঠানো হয়েছিল। কর্নেল সাফায়েত জামিল 46 ব্রিগেড নিয়ে অভিযান চালালো, কিন্তু শেষ পর্যন্ত সরকার দলীয় চাপের মুখে তিনি সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে বাধ্য হন। এ বিষয়ে মুজিব সরকার উৎখাতের প্রধান পরিকল্পনাকারী কর্নেল ফারুক বলেছিলেন, এর অর্থ ছিল এরকম যে আমাদেরকে অনাচার দুর্নীতি দূর করতে হবে, কিন্তু আওয়ামী লীগ দেখলেই থমকে দাঁড়াতে হবে। পুরো ব্যাপারটা এক দুঃখজনক ছেলে খেলায় পরিণত হয়েছিল। পূর্ব ঘটনা 3। 1973 সালের 6 অক্টোবর শুরু হয় আরব ইসরায়েলের যুদ্ধ। মিসরের নেতৃত্বে 19 দিনব্যাপী এই যুদ্ধে আরব বিশ্বে পরাজিত হয়। শেখ মুজিব মুসলিম বিশ্বের এই যুদ্ধের প্রতি নৈতিক সংহতি প্রকাশ করে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে বিমান ভরে চা পাতা পাঠান। এ সময় এক বিশেষ চিঠিতে মুজিব বলেছিলেন, ন্যায়সঙ্গত এই যুদ্ধে বাংলাদেশে সরাসরি কিছু করার সুযোগ নেই, তাই যুদ্ধরত সৈনিকদের দেহ মন সজীব রাখতে এই চা পাতা পাঠাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মরুভূমির বুকে যা শক্তি যোগাবে মুসলিম যোদ্ধাদের। যুদ্ধকালীন কঠিন সময়ে শেখ মুজিবের এই উপহারের ফিরতি শুভেচ্ছা হিসেবে 30টি T-54 ট্যাঙ্ক ও ট্যাঙ্কের 400 গোলা বাংলাদেশকে উপহার পাঠান আনোয়ার সাদাত। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সেনাবাহিনীতে যা ছিল বিশেষ সংযোজন। 1974 সালের জুলাই মাসে সেই ট্যাঙ্ক বহর বাংলাদেশে পৌঁছলে চট্টগ্রাম বন্দরে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে সেগুলো গ্রহণ করেন কর্নেল ফারুক রহমান। শেখ মুজিব প্রথম দিকে মিশরের এই ট্যাঙ্ক উপহার গ্রহণ করতে রাজি ছিলেন না, কিন্তু প্রকৃতপক্ষে এটা নিশ্চিত করতে চেয়েছিলেন যেন ওই সকল ট্যাঙ্ক কোনো কালেই অন্তত তার বিরুদ্ধে কেউ ব্যবহার করতে না পারে। ট্যাঙ্কের সকল গোলা জয়দেবপুর অর্ডিন্যান্স ডিপোতে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। ওই ট্যাঙ্কগুলোকে উত্তরবঙ্গের রংপুরে পাঠানোর প্রস্তাব করেছিলেন মুক্তিযোদ্ধা সেনা অফিসার মইনুল হোসেন চৌধুরী। তিনি যুক্তি দিয়েছিলেন, ঢাকায় এ ধরনের ট্যাঙ্ক রাখার প্রয়োজন নেই এবং প্রশিক্ষণ দেওয়ারও সুযোগ সুবিধা নেই। পাকিস্তান আমলে নিয়ে আসা প্রথম ট্যাঙ্কগুলোকে সার্বিক বিবেচনায় রংপুরে পাঠানো হয়েছিল এবং সেখানে ট্যাঙ্ক রেজিমেন্টও ছিল। তবে মইনুল হোসেন চৌধুরীর মতামতকে গুরুত্ব দেয়নি কেউ। ট্যাঙ্কগুলো ঢাকার সেনানিবাসেই থাকে। পূর্ব ঘটনা 4। দৃশ্যপট নারায়ণগঞ্জ। 1974 সালে অস্ত্র উদ্ধারের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। তখন কর্নেল ফারুক তার ব্যাটালিয়ন নিয়ে নারায়ণগঞ্জ অঞ্চলে দায়িত্ব পালন করছেন। কর্নেল তাহের তখন নারায়ণগঞ্জ ড্রেজারের ডাইরেক্টর। তার বাসায় একদিন কর্নেল ফারুক একটি ফোক্সওয়াগনের গাড়ি নিয়ে হাজির, ড্যাশবোর্ডে একটি চাইনিজ পিস্তল। সোজাসুজি তিনি কর্নেল তাহেরকে বললেন, স্যার, এই পিস্তল দিয়ে আমি শেখ মুজিবকে হত্যা করব, আপনি আর কর্নেল জিয়াউদ্দিন দেশ চালাবেন। দৃশ্যপট মন্ত্রী AHM কামরুজ্জামানের বাসা, ঢাকা। 14 আগস্ট 1975। ধানমন্ডি 3 নম্বর রোডের বাসায় ডালিম শেখ মুজিবুরের মন্ত্রী AHM কামরুজ্জামানের সাথে দেখা করতে এসেছে। ডালিম তাকে ডেকেছে। তিনি বাসা থেকে নামেননি, কারণ মেজর ডালিম তার সাথে আগেও যোগাযোগ করেছিল এবং প্রস্তাব নিয়েও এসেছিল। তাই মন্ত্রী AHM কামরুজ্জামান জানতেন মেজর ডালিম কি কথা বলতে এসেছিল, তাই তিনি নামেন নাই এবং দরজাও খুলেননি। ডালিমরা মন্ত্রী AHM কামরুজ্জামানকে জানিয়েছিলেন শেখ মুজিবকে উৎখাত করা হবে।
যদিও তাকে খুন করা হবে তা বলেনি, তবে তাকে বাসা থেকে নিয়ে যাবে এবং মন্ত্রী AHM কামরুজ্জামান হেনার নেতৃত্বে ক্ষমতা নেওয়া হবে। শেখ মুজিবুরের মন্ত্রিসভার মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইউসুফ আলীর কাছে মন্ত্রী AHM কামরুজ্জামান হেনা বলেন যে মেজর ডালিমের ক্ষমতা গ্রহণের প্রস্তাবে তিনি রাজি হননি। পূর্ব ঘটনা 5। দৃশ্যপট 13 আগস্ট 1975, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামের বাসা, পুরনো গণভবন। সবে সন্ধ্যা হয়েছে। দেখা করতে এসেছেন মন্ত্রিসভার আরেক সদস্য, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইউসুফ আলী। সৈয়দ নজরুল ইসলাম পাঞ্জাবি পরে পায়চারি করছেন। ইউসুফ আলী সালাম দিলেন। সৈয়দ নজরুল ইসলাম কোনো উত্তর দিলেন না। খুব গম্ভীরভাবে পায়চারি করছেন। অধ্যাপক ইউসুফ আলীও ওনার সঙ্গে পায়চারি করছেন, কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর উনি অধ্যাপক ইউসুফ আলীকে বেশ একটু উত্তেজিত স্বরে বললেন, ভাবছেন কি? স্যার, কি হয়েছে? অধ্যাপক ইউসুফ আলী জানতে চান। হতে আর বাকি আছে? আমাদের পায়ের তলায় মাটি নেই, নিজেদের ঘর সামলাতে পারো না, আমরা আবার কথা বলি? আমি আপনাকে বলি নাই আমাদের সর্বনাশ হয়ে যাবে? দিনের পর দিন কি হচ্ছে? কেউ কথা শুনে না, আমার কারো কথা শুনে না। এখন কি অবস্থা হবে? কি হবে? পায়ের তলার মাটি আছে? স্যার, কার কথা বলছেন আপনি? কার আবার? বঙ্গবন্ধু। কেন, কি হয়েছে? যা দেখছি এতে ভালো মনে হচ্ছে না। আমার কাছে লোক আসছিল, আমার কাছে পাওয়ার দেওয়ার প্রস্তাব নিয়ে আসছিল। কেন? কামরুজ্জামান হেনা সাহেবও ওই দিনই আমাকে বলেছিলেন আজ উনি আমাদের নেতা, ওনাকে দিয়ে চলবে না, ক্ষমতা আমাকে নিতে হবে। এটা কেমন কথা? উনি তো আমার সঙ্গে আলাপ করতে চান না। আপনি 32 নম্বরে যান, সেখানে গিয়ে বঙ্গবন্ধুর সাথে কথা বলেন, দেখেন কি করতে পারেন। না, তিনি যখন সব কথা খুলে বলতে চান না, তখন আর কি করব? তাহলে তো আর চলবে না। আপনার জন্য আপনি না যান, দেশের জন্য, আমাদের জন্য যান। আজকে যাবেন? না। তারপর ঠিক হলো পরের দিন সৈয়দ নজরুল ইসলাম যাবেন শেখ মুজিবুরের সাথে দেখা করতে। সে সুযোগ আর হয়নি। মূল ঘটনা 1। 15 আগস্ট ঘটনার প্রধান পরিকল্পনাকারী ল্যান্সার রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান এবং তার প্রধান সহযোগী টু ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ। এই দুজন ছিলেন নিকটাত্মীয়, ভাইরা ভাই। ফারুক ছিলেন মুক্তিযোদ্ধা অফিসার, অত্যন্ত স্পিরিটেড, ড্যাশিং, প্রবল আবেগপ্রবণ, রেজিমেন্টের গৌরব ও পতাকা সমুন্নত রাখতে সদা সচেতন। তার সকল শক্তির উৎস ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ। পারিবারিক সম্পর্কেও ফারুক ছিলেন খালেদের ভাগ্নে। নেপথ্যে খালেদ মোশাররফই সব রকম নিরাপত্তা ও সহযোগিতা দিয়েছেন ফারুককে। ফারুক যে কিছু একটা করবে তা খালেদ জানতেন। কর্নেল ফারুক সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা অফিসার হিসেবে স্বীকৃতি পাবেন কিনা সেটা নিয়ে বিশেষ সভা হয়। সেই সময়ের মধ্যে যুদ্ধে অংশ নিলে মুক্তিযোদ্ধা সেনা অফিসারের স্বীকৃতি মিলত। কর্নেল ফারুকের যুদ্ধে যোগ দেবার সময় তার থেকে কয়েক ঘন্টা কম ছিল। সেই সভায় ফারুকের পক্ষে সমর্থন করে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অত্যন্ত জোরালো বক্তব্য রাখলে কয়েক ঘন্টার বিরতি থাকা সত্ত্বেও তাকে মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করা হয়। তবে তাকে 2 বছর সিনিয়রিটি দেওয়া হয়নি। ফারুকের প্রধান সহযোগী কর্নেল আব্দুর রশিদ ছিলেন টু ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার। ধীরস্থির ও নরম সুরে কথাবার্তার মানুষ। 75-এর মার্চ মাসে কর্নেল রশিদ ভারতে গানারি স্টাফ কোর্স শেষে ঢাকা ফিরলে তাকে যশোরে আর্টিলারি স্কুলে পোস্টিং দেওয়া হয়। সেখান থেকে কর্নেল ফারুকই তার ভবিষ্যৎ মহাপরিকল্পনার কথা চিন্তা করে তার গুরু খালেদ মোশাররফকে ধরে রশিদের পোস্টিং করিয়ে নেন ঢাকা টু ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে। মুজিব হত্যাকাণ্ডের অন্য যেসব আলোচিত অফিসার তারা ছিলেন উক্ত 2 ইউনিটের বাইরে। তাদের মধ্যে ছিলেন মেজর ডালিম, নূর, শাহরিয়ার, হুদা, পাশা, রাশেদ প্রমুখ। বাকি জুনিয়র অফিসাররা বিভিন্ন ইউনিটে ছিলেন। আশ্চর্য বিষয় হচ্ছে, সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অফিসার, কেউ কেউ বিভিন্ন কারণে বহিষ্কৃত বা অপসারিত। কর্নেল ফারুক নিজে আলাদাভাবে বহু আগে থেকেই বিভিন্ন সমমনা আর্মি অফিসার এবং কয়েকজন রাজনৈতিক ব্যক্তি বা ব্যক্তিত্বের সঙ্গে গোপন আলোচনা চালিয়ে আসছিলেন। 12 আগস্ট 1975 দিনটি ছিল কর্নেল ফারুকের বিবাহ বার্ষিকী।
ওই দিনই প্রথম ফারুক তার ভাইরা কর্নেল রশিদকে তার গোপন পরিকল্পনার কথা বলেন। রশিদ প্রথমে চমকে যান, কিন্তু পরে ফারুক তাকে বলেন, দেখো রশিদ, আমি ঘটনা ঘটাতে যাচ্ছি, মরি আর বাঁচি। তখন ধরা পড়লে আমি তোমার নাম বলবই, কারণ তোমার সঙ্গে এ নিয়ে কথা বলেছি। পার্টি শেষে অনেকক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। রশিদের পয়েন্ট ছিল এই কাজে আরও কিছু অফিসার দরকার এবং তা জোগাড় করতে হবে। ফারুক তাতে রাজি হন। সরকার উৎখাটন অপারেশন পরিকল্পনার পুরো দায় ভার কর্নেল ফারুকের হাতে থাকে এবং রাজনৈতিক দিকটি কর্নেল রশিদের উপর ছেড়ে দেওয়া হয়। ফারুকের মাধ্যমেই ডালিম, নূর, হুদা, রাশেদ, পাশা, শাহরিয়ার এদেরকে দলে আনা সম্ভব হয়। মেজর ডালিম ও মেজর নূর চৌধুরী তখন আর্মি থেকে বরখাস্ত, শাহরিয়ারও অবসরপ্রাপ্ত। বজলুল হুদা মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসার ছিলেন। মেজর পাশা এবং মেজর রাশেদ চৌধুরীকেও অবসর দেওয়া হয়। সিনিয়র অফিসার বেশ কজনের সঙ্গেও কথা হয়, তারা দুদুল্যমান থাকলেও মৌন সমর্থন দেন। ফারুক মেজর ডালিমকে এ নিয়ে আলোচনার এক পর্যায়ে বলেছিলেন, তোমার কি মনে পড়ে শেখ মুজিবুরের ফিরে আসার খবর শুনে আমরা কিভাবে খুশির কান্নায় ভেঙে পড়েছিলাম? তোমার কি মনে আছে সমস্ত দেশটা, সবগুলো মানুষ খুশিতে পাগল হয়ে উঠেছিল। এই মানুষটাকে প্রায় দেবতার আসনে বসানো হয়েছিল। 2. ফারুক নানা পরিকল্পনার মধ্যে প্রথমে ভেবেছিলেন শেখ মুজিবকে সুকর্ণর মতো গতিচ্যুত করে একটি প্রাসাদে আটকে রাখা হবে। মুজিব প্রায়ই দেশের প্রত্যন্ত অঞ্চলে বেড়াতে যেতেন, আর এই ভ্রমণের জন্য তিনি হেলিকপ্টারকে পছন্দ করতেন। ফারুক শেখ মুজিবকে হেলিকপ্টারে মারার পরিকল্পনা করেছিলেন। স্কোয়াড্রন লিডার লিয়াকত তখন ফ্লাইট কন্ট্রোল অফিসার। ফারুক লিয়াকতকে অনুরোধ করেছিলেন যে যখন মুজিবকে নিয়ে হেলিকপ্টার আকাশে উঠবে তার আগেই পিস্তল সহ ফারুক সঙ্গে থাকবেন। তারপর রেডিও যোগাযোগ বন্ধ করে দিয়ে মুজিবকে গুলি করে মারা হবে এবং মুজিবের মৃতদেহ সুবিধাজনক একটা নদীতে ছুঁড়ে ফেলে দেবেন। তারপর তারা গন্তব্যস্থলের দিকে যেতে থাকবেন যেন কিছুই ঘটেনি। ইতিমধ্যে রশিদ ও অন্যান্যরা নিচে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কর্নেল ফারুকের মতে তার ফাইনাল প্ল্যান ছিল শেখ মুজিবকে বন্দী করে ক্যান্টনমেন্টে এনে তার বস ব্রিগেডিয়ার খালিদ মোশাররফের সামনে হাজির করা এবং বিচারের ব্যবস্থা করা। কর্নেল রশিদ বলেছিলেন তাকে ধরে এনে রেসকোর্স ময়দানে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে প্রাণদণ্ড প্রদান করে সঙ্গে সঙ্গে তা ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করার কথা। ফারুক জেনারেল জিয়ার সঙ্গেও কথা বলেছিলেন। 1975-এর 20 মার্চ বিকেলে কর্নেল ফারুক জেনারেল জিয়ার সঙ্গে কথা বলেন। যদিও শেখ মুজিবকে হত্যা করতে যাচ্ছেন সে কথা বলেননি, তবে দেশে দুর্নীতি, খুন, রাহাজানি ইত্যাদি নিয়ে আলাপ করতে করতে কর্নেল ফারুক বলেছিলেন দেশে একটা পরিবর্তন প্রয়োজন। জিয়া বললেন, হ্যাঁ, চলো আমরা সবাই বাইরে গিয়ে কথা বলি। ফারুক আবারও বললেন, আপনার সমর্থন ও নেতৃত্ব কামনা করি। জেনারেল জিয়া বলেছিলেন, আমি দুঃখিত, আমি এই ধরনের কাজে নিজেকে জড়াতে চাই না। তোমরা জুনিয়র অফিসাররা যদি কিছু একটা করতে চাও তাহলে তোমাদের নিজেদেরই তা করা উচিত, আমাকে এসবের মধ্যে টেনো না। এরপর জেনারেল জিয়া তার এডিসিকে বলে দিয়েছিলেন কর্নেল ফারুক যেন তার কাছে আর না আসেন। এদিকে প্রেসিডেন্ট শেখ মুজিবুরের ব্যক্তিগত স্টাফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রুহুল কুদ্দুস ছিলেন খ্যাতনামা শৌখিন হস্তরেখা বিশারদ। জুলাই মাসের গোড়ার দিকে প্রেসিডেন্টের হাত দেখার সুযোগ হয়েছিল তার। মুজিবের হাত দেখে এত ভরকে গিয়েছিলেন যে কাল বিলম্ব না করে তিনি স্ত্রীকে নিয়ে লম্বা চিকিৎসার ছুটির নামে ইউরোপে পাড়ি জমান। আগস্টের 10 তারিখে শেখ মুজিবুরের এক প্রিয় ভাগ্নির বিয়ে উপলক্ষে তার জ্ঞাতিগোষ্ঠীর সবাই ঢাকায় জড়ো হয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে সেনিয়াবাতের ছেলের খুলনা থেকে বেশ কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে এসেছিলেন। তারা সবাই ঢাকায় অবস্থান করছিল, কারণ 14 আগস্ট ছিল শেরনি আবাতের মায়ের চেহলাম। ফারুক আর রশিদ যখন আঘাত হানার চূড়ান্ত পর্যায়ে চলে আসেন তখন শেখ মুজিবুরের ঘনিষ্ঠ আত্মীয় সবাই ধানমন্ডি 32 নম্বর রোডের আলুচ্চ বাড়ির মাত্র আধা মাইল বর্গমাইল এলাকার ভেতরে অবস্থান করছিল। রক্ষী বাহিনীর লৌহমানব শক্তিধর কমান্ডার ব্রিগেডিয়ার নুরুজ্জামান এ সময় ইউরোপে ছিলেন। তার জায়গায় একজন তুলনামূলক জুনিয়র অফিসার কাজ করছিলেন এবং এই প্রথমবারের মতো তিনি এ ধরনের দায়িত্বে কাজ করছিলেন। সুতরাং সাধারণভাবে রক্ষী বাহিনী কোনো দুর্ঘটনা মোকাবেলার জন্য যতটা প্রস্তুত থাকে এ সময় তারা অতটা প্রস্তুত ছিল না। 3. শেখ মুজিবুরের বাসভবন বেশ কিছুদিন ধরে রেকি করা হলো। রেকি করেছিলেন কর্নেল ফারুক নিজেই। প্রতিদিনের রাত 10টার কাছাকাছি সময়ে
ময়মনসিংহ রোডের উপরে একটা রিকশা থেকে একজন বিষণ্ণ চেহারার লোক বেরিয়ে আসত। লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে 32 নম্বর রোডের ভেতরে ঢুকে পড়ত। লোকটার গায়ে বুট শার্ট, পরনের লুঙ্গি আর পায়ে চপ্পল। সারাদিনের হাড় ভাঙ্গা খাটুনির পর ঠান্ডা বাতাসে বিশ্রামরত ওই লোকটার গৃহভৃত্যদের থেকে লোকটাকে খুব বেশি একটা আলাদা মনে হতো না। একটা মাত্র পার্থক্য ছিল মৃত্যুর দূত। বিষণ্ণ মানুষের বেশে কর্নেল ফারুক রহমান মৃত্যুদূতের মতো শেখ মুজিবুরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলেন। ফারুক রশিদের অভ্যুত্থান পরিকল্পনা যেভাবে এবং যেরকম হালকাভাবে প্রণয়ন করা হয়, তাতে বাস্তবায়নের পথে কোথাও সামান্যতম বাধা পেলে তা ব্যর্থতায় পর্যবেসিত হতো। এ ধরনের অভ্যুত্থান পরিকল্পনায় ফারুক রশিদ মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন। ফারুক রশিদের অপারেশনের প্ল্যান মোটেই বিস্তারিত কিছু ছিল না। মূল আক্রমণ পরিকল্পনা শুধু ফারুকই জানতেন। 14 আগস্ট মধ্যরাতে ফারুক প্রথমবার অফিসারদের গন্তব্যস্থল, টার্গেট ইত্যাদি দেখিয়ে দেন। অফিসারদের নিয়ে এটাই ছিল ফারুকের প্রথম অপারেশনাল বৈঠক এবং ব্রিফিং। শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ পরিকল্পনার গোপন থাকায় কেউ কিছুই জানতে পারেনি। এটাই ছিল তাদের সাফল্যের অন্যতম প্রধান কারণ। মূল টার্গেট ছিল 32 নম্বর রোডে শেখ মুজিবুরের 677 নম্বর বাড়ি। ফারুক রশিদ তাদের অপারেশনে অন্তত একটি বেঙ্গল ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সঙ্গে নেওয়ার জন্য খুবই আগ্রহী ছিলেন, কিন্তু ঢাকায় অবস্থিত বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর অফিসারদের উপর তারা পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারছিলেন না। শেষ মুহূর্তে জয়দেবপুরে অবস্থিত 16 বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর শাহজাহান কথা দেন 14 আগস্ট মধ্যরাতে মূল দলের সঙ্গে মিলিত হবেন, কিন্তু শেষ পর্যন্ত মেজর শাহজাহান কথা রাখতে পারেননি। অপারেশন পরবর্তী কার্যক্রমের যাবতীয় প্ল্যান ছিল কর্নেল রশিদের। রশিদ ছিলেন ধীরস্থির এবং নিখুঁত প্রকৃতির লোক। রেডিও স্টেশন দখল, নতুন রাষ্ট্রপ্রধানকে ধরে আনা, সশস্ত্র বাহিনী প্রধানদের একত্র করা, এসবই সম্ভব হয়েছিল কর্নেল রশিদের পরিকল্পনায়। কর্নেল ফারুক টার্গেট দখল ও বিধ্বস্ত করেই খালাস, কিন্তু পরবর্তী দুরূহ কাজগুলো যে ব্যক্তি অত্যন্ত নিপুণভাবে সামাল দেয় তিনি হলেন কর্নেল রশিদ। 15 আগস্ট ভোররাত 4টায়, 14 আগস্ট দিবাগত রাত্রি শেষে ক্যান্টনমেন্টের উত্তর প্রান্ত থেকে অপারেশন শুরু হওয়ার পর বিভিন্ন গ্রুপের অফিসাররা নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন এবং কোনো নির্দেশের অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা করেছেন তারা নিজেরাই। যেমন রেডিওতে মুজিব হত্যার তাৎক্ষণিক ঘোষণা তাদের মূল কর্মসূচিতে না থাকলেও মেজর ডালিম তার নিজ উদ্যোগে সকালবেলা রেডিও থেকে ঘোষণা দেন, যার মনস্তাত্ত্বিক প্রভাব ছিল তাৎক্ষণিক এবং ব্যাপক। 4 14 আগস্ট সন্ধ্যাবেলায় লেখক, উপন্যাসিক, কবি ও সমাজবিজ্ঞানী আহমদ ছফা একজন ভগ্নিস্থানীয় হাউস টিউটরের বাসায় গিয়ে হাজির হন। সরকার বিরোধিতার কারণে কেউই ভয়ে ছফার সঙ্গে প্রকাশ্য সম্পর্ক রাখতে চাইতেন না। সারাদিন তিনি কিছুই খাননি এবং কিনে খাওয়ার পয়সাও নেই। লাজ শরমের মাথা খেয়ে তাকে কিছু খাবার দিতে বলেন। মহিলা পলিথিনের ব্যাগে কিছু মোয়া দিয়ে বললেন, ছফা ভাই, এগুলো পথে হাঁটতে হাঁটতে আপনি খেয়ে নেবেন, আপনাকে বসতে দিতে পারবো না। সেই সময় ছফার সঙ্গে তার বন্ধু অরুণ মৈত্র ছিলেন। অরুণ ইস্টল্যান্ড নামে একটা বিজ্ঞাপনী সংস্থাতে কাজ করতেন। অরুণের সঙ্গে হেঁটে হেঁটে বলাকা বিল্ডিংয়ের কাছাকাছি আসেন। অরুণ ছফাকে বললেন, সময়টা আপনার জন্য অনুকূল নয়, আপনি কোনো নিরাপদে জায়গায় চলে যান। পরামর্শটা দিয়ে অরুণ বাসায় চলে গেলেন। উদ্দেশ্যহীনভাবে ছফা বলাকা বিল্ডিংয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর যেতেই দেখেন একখানা খোলা জিপের সাঙ্গপাঙ্গ সহ শেখ কামাল। একজন দীর্ঘদেহী যুবক কামালের দৃষ্টি আকর্ষণ করে বলল, দেখো কামাল ভাই, আহমেদ ছফা যাচ্ছে। কামাল নির্দেশ দিলেন, হারামজাদাকে ধরে নিয়ে আয়। ছফা প্রাণ ভয়ে দৌড়ে নিউ মার্কেটের কাঁচা বাজার ভেতর ঢুকে পড়েন। শহরের বিভিন্ন স্থানে ছিল খামোখাই উত্তেজনা। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার কথা 15 আগস্ট। তার বক্তৃতা দেওয়ারও কথা ছিল। গোপনে একটা ব্যবস্থা পাকা হয়েছিল যে ওই সভাতেই জনগণের দ্বারা তাকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করা হবে। ওদিকে নোয়াখালীর কাছে একটা ভারতীয় সামরিক হেলিকপ্টার দেশে ফেরার পথে পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে গেল। মারা গেলেন ভারতীয় পাইলট ও কজন আরোহী। বিকেলে আর্মি টেনিস কোর্টে নিত্যদিনের মতো সিনিয়র অফিসারদের সঙ্গে টেনিস জমে উঠেছিল। 15 আগস্ট শেখ মুজিবুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশাকে কেন্দ্র করে আগের দিন সারা রাত ধরে পাহারা দিচ্ছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। আগের দিন 14 আগস্ট বিকেলের দিকে কে বা কারা শামসুন্নাহর হলের সামনে একটা পাকিস্তানি ফ্ল্যাগ টানিয়ে দিয়েছিল। তারপর ক্যাম্পাসে 2-3টা গ্রেনেড ও বিস্ফোরিত হয়েছিল। শেখ মুজিবুর রহমানের আগমন উপলক্ষে
বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়ানো ছিটানো বিশ্ববিদ্যালয়ের সাজানো গোছানো কাজ চলছিল। রাস্তার এবড়ো থেবড়ো গর্তগুলো সুরকি পড়েছে, রোলার ঘুরছে, পিচের আস্তরণ বসেছে। গত এক পক্ষকাল ধরে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কলা ভবনে, বাণিজ্য ভবনে, বিজ্ঞান ভবনে জোর মেরামতের কাজ চলছে। অনেকদিন অনাদরে মৃতযন্ত্র কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকা ন্যাড়ামুড়ো দেয়ালগুলো চুন সুরকির প্রসাধন স্পর্শে হেসে উঠেছে। সমস্ত এলাকাটা একটা সাজ রব, তাড়াহুড়া, ব্যস্ততা, এসব তো আছেই। রাতের আধারে শক্ত হাতে আলকাতরা দিয়ে দাবড়া করে লেখা শেখ মুজিবুর রহমানের সরকারকে চ্যালেঞ্জ করা দেয়াল লিখনসমূহ নতুন চুনের প্রলেপের তলায় ঢাকা পড়েছে। সুন্দরীর ললাটের সিঁদুরের মতো বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সুউচ্চ শুভ্র প্রাচীরের কালব দেশে শিল্পীর নিপুণ তুলিতে লেখা সুন্দর লেখলমানা দৃষ্টিতে দূর থেকে টেনে নিয়ে যায়। শেখ মুজিব বাঙালি জাতির ত্রাণকর্তা, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের মহানায়ক, দক্ষিণ পূর্ব এশিয়ার লৌহমানব ইত্যাদি। তিনি বিশ্ববিদ্যালয়ে আসছেন, তাই বিশ্ববিদ্যালয় নানান রঙের চিত্রলেখায় সেজে উঠেছে। চারদিকে একটা উৎসবের হাওয়া। বিশ্ববিদ্যালয়ের ছায়া ঢাকা কালো কালো সাপের শরীরের মতো চিকন বাঁকা রাস্তাগুলোর মোড়ে মোড়ে উল্লসিত আনন্দের বুকে ধারণ করে রাতারাতি ঝাঁক বেঁধে দাঁড়িয়ে গেছে নানান রঙের প্ল্যাকার্ড। তরুণরাজি মাথা তুলেছে। আগামীকাল 15ই আগস্ট সকাল 10টায় তিনি আসছেন। প্রায় এক পক্ষকাল ধরে দিনে রাতে কাজ চলছে। উপাচার্যের আহার নেই, নিদ্রা নেই। 7.5 লাখ টাকা নগদে দিয়েও তিনি স্বস্তি বোধ করতে পারছেন না। দৈবাত যদি কোনো ত্রুটি থেকে যায় আর সেখানে যদি মহামানবের দৃষ্টি আটকে যায়, তিনি মুখ দেখাবেন কেমন করে? বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতির একটা প্রথম আনুষ্ঠানিক আগমন এটা। তিনি শুধু রাষ্ট্রপতি নন, বাঙালি জাতির পিতা, মুক্তিদাতা, বাংলার হাটের মানুষ, ঘাটের মানুষ, মাঠের মানুষের বন্ধু শেখ মুজিবুর রহমান। সরকার সমর্থক ছাত্রলীগের হুমড়া চুমড়া কর্মীদেরও ব্যস্ত দিন কাটছে। তারা দিবসের কাজে তদারক করে, রজনীতে পাহারা দেয়। বাংলাদেশ তো দুষ্ট লোকের অভাব নেই। রাষ্ট্রপতির আগমনের সঙ্গে সঙ্গতিহীন অলক্ষণে কোনো দেয়াল লিখন লিখে যেতে পারে। অনেক অর্থ ব্যয় ও শ্রমের শিল্পকর্মগুলো অঙ্গহানি ঘটতে পারে। সুন্দর চিত্রলেখাসমূহের লাবণ্য হানি করতে পারে। এরকম কিছু ঘটা অস্বাভাবিক নয়। তাই আগে ভাগেই এই সতর্কতামূলক ব্যবস্থা। আগাম নিরাপত্তার পুরো দায়িত্বটা রাষ্ট্রপতির জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল স্বহস্তে গ্রহণ করেছিলেন। তিনি তার দীর্ঘদেহ ও বাহু বিশিষ্ট বন্ধুদের নিয়ে অবিরাম চরকার মতো ঘুরে বেড়াচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমানের গোড়া সমর্থক ছাত্র ও শিক্ষকদের মনোভঙ্গিটা এরকম যে তিনি বিশ্ববিদ্যালয়ের চত্বরে চরণ ফেলা মাত্রই বাংলাদেশ একটা অভিনব যুগে অভ্যুদয় ঘটবে। শেখ মুজিবুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগমনটা ছিল কৌশলগত দিক দিয়ে তার নতুন শাসনতান্ত্রিক বিধি চালু করার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপনের পর দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তার কাছে আভূমি নত হয়ে অধীনতা স্বীকার করবে, এটাই ছিল শেখ মুজিবুরের এই অশ্বমেধ যজ্ঞের শেষ অঙ্ক। শেখ মুজিবুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগমন অনুষ্ঠানকে সফল করার মূল দায়িত্বে ছিলেন ছাত্র ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম। 14 আগস্ট রাত 12টা নাগাদ শেখ কামাল মুজাহিদুল ইসলাম সেলিমকে বললেন, সেলিম ভাই, কাজ তো চলছে, আপনি অনুমতি দিলে আমি না হয় একটু বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যেতে পারো, তবে শর্ত একটি, কাল তুমি প্রেসিডেন্টের গাড়িতে আসতে পারবে না, আগে এসে ডিউটিতে সময় মতো যোগ দিতে হবে। শেখ কামাল সেই রাতে বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে বেরিয়ে প্রথমে বকশীবাজারের দিকে তার শ্বশুরবাড়িতে গেলেন। সেখানে তার স্ত্রী সুলতানা কামাল ছিলেন। শেখ মুজিবুরের বড় পুত্রবধূ সুলতানা কামাল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, এক উজ্জ্বল অ্যাথলেট। সুলতানা কামালের বাবা দবির উদ্দিন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী। স্ত্রীকে নিয়ে সেই রাতে শেখ কামাল 32 নম্বরে চলে গিয়েছিলেন। 5 14 আগস্ট ছিল নিয়মিত নৈশকালীন ট্রেনিং। ফারুক ওই রাতে আঘাত হানার পরিকল্পনা করেন, তা না হলে পরবর্তী ট্রেনিং রাত পেতে দেরি হয়ে যাবে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠল টু ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কামানবাহী শক্ট ও অন্য যানগুলো। ক্যান্টনমেন্টের দক্ষিণ প্রান্তে অবস্থিত ইউনিট লাইন থেকে 105 mm কামানগুলো টেনে নিয়ে চলল ভারী ট্রাকগুলো নতুন এয়ারপোর্ট অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ারপোর্টটি তখন চালু হয়নি। সবাই মনে করল
নিষ্ঠাবান 2টি ইউনিট রাত্রিকালীন ট্রেনিংয়ের কর্তব্য পালনে এগিয়ে যাচ্ছে। রাত 10টা। ক্যান্টনমেন্টের উল্টো প্রান্ত বেঙ্গল ল্যান্সারের T-54 ট্যাঙ্কগুলো রাজকীয় স্টাইলে একটি একটি করে গড়িয়ে গড়িয়ে ইউনিট লাইন থেকে বেরিয়ে পড়ল। তারা এয়ারপোর্টের কাছে মিলিত হল টুফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সঙ্গে। এয়ারপোর্টের বিরান বিস্তীর্ণ মাঠে সমাবেত বাংলাদেশ সেনাবাহিনীর 2টি শক্তিশালী যান্ত্রিক ইউনিট, 18টি কামান আর 28টি ট্যাঙ্কের সংযোগ ঘটেছে ক্যান্টনমেন্টের দক্ষিণ প্রান্তে। মহাদুর্যোগের ঘনঘটা আরো ঘনিয়ে এলো। কালো ঘন অন্ধকারে ঢাকা পড়েছে এয়ারপোর্ট। কোথাও একটু আলো নেই। অন্ধকার জমে উঠল উর্দিপরা নটরাজদের আসন্ন রক্তাক্ত নাটক। কমান্ডাররা দ্রুত পদে এদিক ওদিক ছুটছেন। সৈনিকরা ভালো করে বুঝে উঠতে পারছেন না কি ঘটতে যাচ্ছে। রাত 11:30টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হলেন অভ্যুত্থানের অন্যান্য নায়ক মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার, মেজর পাশা, মেজর রাশেদ চৌধুরী প্রমুখ। রাত গড়িয়ে চলল। অন্ধকারে মহাব্যস্ত ফারুক, রশিদ। সৈনিকরা সুশৃঙ্খলভাবে জড়ো হয়ে নির্দেশের অপেক্ষায়। আসল ব্যাপার তারা কিছুই জানে না। ফারুক, রশিদ এখানে ওখানে ছুটোছুটি করে সৈনিকদের উৎসাহ দিচ্ছেন। এবার হয় করব নয় মরব। সাবাস গোলন্দাজ, সাবাস ট্যাঙ্কার, তোমরাই তো শ্রেষ্ঠ সৈনিক, তোমরাই তো দেশের সূর্য সন্তান। দেশ আজ রসাতলে বিক্রি হয়ে গেছে ভারতের কাছে। উর্দিপরা গর্বিত সৈনিকরা সব চক্রান্ত নস্যাৎ করবেই করবে। ফারুক, রশিদ উভয় স্পিরিটের অফিসার। সৈনিকরা হলো রক্তমাংসের রোবট। তারা চলে কমান্ডারের নির্দেশে, কোনো যুক্তিতে নয়। কমান্ডারদের নির্দেশে তারা শুধু এগিয়ে যায়, অন্ধভাবে আগুনে ঝাঁপ দেয়। এক্ষেত্রেও হলো তাই। 15 আগস্টের প্রথম প্রহরে কর্নেল ফারুক সকল অফিসারকে এয়ারপোর্টের পাশে উপস্থিত হেডকোয়ার্টার স্কোয়াড্রন অফিসে সমাবেত হতে নির্দেশ দিলেন। কমান্ডার কর্নেল ফারুক টেবিলের উপর ছড়িয়ে দিলেন ঢাকা নগরীর ম্যাপ। কালো ইউনিফর্ম পরা ফারুক রহমান, পিঠে ঝুলছে স্ট্যান্ডগান। দৃঢ় চেহারায় নিয়ে অভিজ্ঞ কমান্ডারের মতো তিনি তার অপারেশন অর্ডার শোনালেন অফিসারদের। ম্যাপে টার্গেট চিহ্নিত করাই ছিল। প্রথম টার্গেট 32 নম্বর রোডে শেখ মুজিবুরের বাড়ি। সরাসরি আক্রমণ করা হবে। আক্রমণের দায়িত্বে তারই ইউনিটের বিশ্বস্ত অফিসার মেজর মহিউদ্দিন। বাড়িটিকে ঘিরে ধরা হবে 2টি বৃত্ত, ইনার আর আউটার। ইনার বৃত্তে গ্রুপের বাসার ভিতরে সরাসরি আক্রমণে অংশ নেবে। আউটার বৃত্তের গ্রুপ রক্ষী বাহিনীর কিংবা বাইরের অন্য যে কোনো আক্রমণ ঠেকাবে। আউটার বৃত্তের অফিসারে থাকবে মেজর নূর চৌধুরী ও মেজর হুদা। 32 নম্বর রোড, সুভানবাগ মসজিদ, লেক ব্রিজ এরিয়ায় রোড ব্লক সৃষ্টি করা হবে। প্রধান টার্গেট শেখ মুজিবুরের বাড়ি আক্রমণের সঙ্গে সঙ্গে একই সঙ্গে আক্রমণ চালানো হবে ধানমন্ডি শেখ ফজলুল হক মনি ও আব্দুর রহমান শের নিয়াবাতের বাড়িতে। ফারুক মেজর ডালিমকে শেখ মুজিবুরের বাড়ি আক্রমণের উপস্থিত থাকতে বললেন, কিন্তু ডালিম পূর্ব সম্পর্কের অজুহাতে সেই আক্রমণের গ্রুপে না থেকে স্বেচ্ছায় শের নিয়াবাতের বাড়িতে আক্রমণের দায়িত্ব ভার গ্রহণ করলেন। গ্রুপ কমান্ডার মেজর ডালিমকে হেভি মেশিনগান সংযোজিত দ্রুতগতির একটি জিপ দেওয়া হলো। সঙ্গে দেওয়া হলো প্রচুর অ্যামুনিশন এবং 1 প্লাটুন ল্যান্সার সৈনিক সহ একটি বড় ট্রাক। শেখ মনির বাসায় আক্রমণের দায়িত্বে থাকলেন ফারুকের পরম বিশ্বস্ত রিশালদার মুসলিম উদ্দিন। শাহবাগের রেডিও স্টেশন এবং ঢাকা ইউনিভার্সিটি ও নিউ মার্কেট এরিয়ায় নিরাপত্তা গ্রহণে থাকেন মেজর শাহরিয়ার। এই গ্রুপটি সম্ভাব্য বিডিআর আক্রমণের মোকাবেলা করবে। তার সঙ্গে রইল 1 কোম্পানি সৈন্য। অপারেশনের প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল রক্ষী বাহিনীকে প্রতিহত করা। শেখ মুজিবুরের বাড়ি যখন আক্রান্ত হবে তখন প্রবল প্রতি আক্রমণের আশঙ্কা ছিল সাভার ও শেরেবাংলা নগরে অবস্থিত কয়েক হাজার রক্ষী বাহিনী থেকে। টোটাল অপারেশন কমান্ডার কর্নেল ফারুক তার ট্যাঙ্ক বাহিনী নিয়ে রক্ষী বাহিনীকে প্রতিহত করার দায়িত্ব স্বয়ং কাঁধে তুলে নিলেন। 28টি ট্যাঙ্ক এবং 350 জন সৈনিক নিয়ে লড়বেন রক্ষী বাহিনীর সঙ্গে। 28টি ট্যাঙ্ক দিয়ে একত্রে জমাট বাঁধা রক্ষী বাহিনীর 3000 সৈনিকের একটি দলকে অকেজো করে দেয়া তেমন কোনো কঠিন কাজ নয়। কিন্তু প্রকৃতপক্ষে ফারুকের ট্যাঙ্কগুলো ছিল একেবারে শূন্য, কোনো গোলাবারুদই ছিল না এতে। ফারুক জানতেন ট্যাঙ্ক দেখে জীবনের ভয়ে পালাবার চেষ্টা করবেন না এমন সাহসী লোক খুব কম পাওয়া যাবে। আর কেই বা তাদের অতটা পাগল ভাববে যে এই সেনারা রক্ষী বাহিনীর মোকাবেলার জন্য এক বহর একেবারে ফাঁকা ট্যাঙ্ক নিয়ে এত বড় ভয়ঙ্কর পথে পা বাড়াবে। কর্নেল রশিদের অবস্থান ছিল কোথায়? কর্নেল রশিদের প্রধান কাজ ছিল অপারেশন পরবর্তী অবস্থা সামাল দেয়া এবং সার্বিক রাজনৈতিক সমন্বয় সাধন। তিনি সরাসরি কোনো টার্গেট আক্রমণের দায়িত্বে ছিলেন না।
তার 18টি কামান এয়ারপোর্টেই যথারীতি গোলা ভর্তি করে যুদ্ধাবস্থায় তৈরি রাখা হলো। কামানগুলোর ব্যারেল রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার এবং প্রধান টার্গেট শেখ মুজিবের বাড়ির দিকে তাক করা। প্রয়োজন মতো কমান্ডারের নির্দেশে টার্গেটগুলোর উপর সেই অবস্থান থেকে ভারী গোলা নিক্ষেপ করা হবে। 32 নম্বর রোড এবং রক্ষী বাহিনী হেডকোয়ার্টার রইল দূরপাল্লার কামানগুলোর রেঞ্জের মধ্যেই। 6 অবাক ব্যাপার, ওই রাতে সমস্ত ঘটনার প্রস্তুতি চলছিল আর্মি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের পাশে, কয়েকশো গজ দূরেই। তারা সবাই তখন ব্যারাকে নাক ডেকে ঘুমাচ্ছেন। কর্নেল ফারুক রহমান তার ট্যাঙ্ক বাহিনীর 28টি ট্যাঙ্ক নিয়ে এয়ারপোর্ট রোড ধরে যাত্রা শুরু করলেন। ট্যাঙ্কের ঘর ঘর শব্দে সমগ্র ক্যান্টনমেন্ট ও বনানী এলাকা প্রকম্পিত হয়ে উঠল। তিনি 46তম ব্রিগেডের ইউনিট লাইনের একেবারে ভেতর দিয়ে সংকীর্ণ বাইপাস রোড ধরে সাফায়েত জামিলের পদাতিক ব্রিগেডের অবস্থানের আশেপাশের এলাকা কাঁপিয়ে সদর্পের সামনে এগিয়ে চললেন। এতগুলো ট্যাঙ্কের বিকট শব্দে কমান্ডার সাফায়েত জামিলের নিদ্রা ভঙ্গ হবার কথা, কারণ ট্যাঙ্কগুলো এগিয়ে যাচ্ছিল তার বাসার ঠিক পেছন দিয়েই। মাঠে জমায়েত বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা প্যারেড ও ছুটোছুটি করছিল। তারা অবাক বিস্ময়ে তাদের লাইনের একেবারে ভেতর দিয়ে ট্যাঙ্কগুলো সদর্প যাত্রা অবলোকন করছিল। কেউ কেউ হাত নাড়ল, কিন্তু কেউ বুঝতে পারল না কিছুক্ষণের মধ্যে কি ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে। ফারুক তার লিডিং ট্যাঙ্ক নিয়ে ক্যান্টনমেন্টের বড় রাস্তায় এসে এয়ারফোর্স হেলিপ্যাডের উল্টো দিকে একটা খোলা গেট দিয়ে অকস্মাৎ ডান দিকে মুড় নিয়ে পুরাতন এয়ারপোর্টে ঢুকে পড়লেন। তাকে অনুসরণ করছিল মাত্র 2টি ট্যাঙ্ক। বাকিরা পথ হারিয়ে কমান্ডারকে দেখতে না পেয়ে কিছুক্ষণ ইতস্তত করে সোজা এয়ারপোর্ট রুট ধরে ফার্মগেটের দিকে অগ্রসর হতে থাকে। কমান্ডার ফারুক দ্রুত গতিতে যখন পুরাতন এয়ারপোর্টের পশ্চিম প্রান্তে উপনীত হন, তখন তাকে মাত্র একটি ট্যাঙ্ক অনুসরণ করছে। সেটাও বিকল হয়ে থমকে পড়ল। এতে ফারুক মোটেই ভীত হলেন না। তিনি এয়ারপোর্টের দেয়াল ভেঙে তার ট্যাঙ্ক নিয়ে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের সামনে উপস্থিত হলেন। সেখানে সারি বেঁধে কয়েকশো রক্ষী বাহিনীর সৈন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল। একটি ট্যাঙ্কের যুদ্ধাংশদেহী উপস্থিতি দেখে তারা বেশ ঘাবড়ে গেল। কর্নেল ফারুক তার ট্যাঙ্ক চালককে নির্দেশ দিলেন, ধীরে ধীরে সামনের দিকে চলতে থাকো। ওরা আক্রমণ করলে সোজা ট্যাঙ্ক ওদের উপর তুলে ঘুরিয়ে দেবে। এছাড়া তাদের আর কিছু করার ছিল না, কারণ ট্যাঙ্কে কামানের গোলা ছিল না। তারা অসহায়, কিন্তু ঘাবড়ে যায়নি। তারা দেখল রক্ষীদের তরফ থেকে কোনো আক্রমণাত্মক রিয়াকশন নেই। তারা ভয় পেয়ে গেছে। এদিকে কর্নেল ফারুকের পরিকল্পনা অনুযায়ী আক্রমণকারীরা 3টা গ্রুপে বিভক্ত হয়ে ভোর 5টার মধ্যেই 3টি টার্গেট ঘেরাও করে ফেলেছে। 7 12টি ট্রাক বা বড় লরি ও কয়েকটি জিপে করে আক্রমণকারী ল্যান্সার ও আর্টিলারি প্রায় 500 জন সশস্ত্র সৈনিক ধানমন্ডি ও আশেপাশের এলাকা ছেয়ে ফেলেছিলেন। প্রধান টার্গেট 32 নম্বর রোডে শেখ মুজিবুরের বাড়ি। মেজর মহিউদ্দিন, মেজর হুদা, মেজর পাশা, মেজর নূরের নেতৃত্বে আউটার ও ইনার 2টি বৃত্তের ঘেরাও করে ফেলা হয়েছে। কর্নেল রশিদের নির্দেশে একটি কামান এনে শেখ মুজিবুরের বাড়ি বিপরীতে মাত্র 100 গজ দূরে লেকের উপারে স্থাপন করা হলো। বাড়ি আক্রমণকারী ল্যান্সারের সৈন্যরা 5টি ট্রাকে করে এসে একেবারে বাড়ির প্রধান গেটের সামনে সশব্দে নামতে শুরু করল। গেটে ঢুকতে গেলে আর্টিলারি প্রহররত সৈনিকরা তাদের বাধা দিয়ে বসল। এ নিয়ে ওই সময় নিজেদের মধ্যে উত্তপ্ত বঙ্গানুবাদ শুরু হয়ে যায়। ভোর 5:15 আক্রান্ত হয়েছে ধানমন্ডি এলাকার বিভিন্ন টার্গেট পয়েন্ট। চারদিকে ছুটছে বুলেট, গোলাগুলির শব্দে সমগ্র এলাকা প্রকম্পিত। আক্রান্ত হয়েছে শেখমণি ও শেরনিয়াবাতের বাসভবন। মেজর ডালিম ও রিশালদার মুসলিম উদ্দিনের নেতৃত্বে প্রায় একই সময়ে 2টি বাসভবন আক্রান্ত হয়েছে। তবে মূল টার্গেট শেখ মুজিবের 32 নম্বর রোডের বাড়িতে আক্রমণ শুরু করতে কিছুটা বিলম্ব ঘটছিল। ট্যাকটিক্যাল প্ল্যান অনুযায়ী সৈন্যদের পজিশন করতে এবং কামান, মেশিনগান স্থাপন করতে সময় লাগছিল। আক্রমণকারীদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি ও বিভ্রান্তির জন্যও কিছুটা সময় নষ্ট হয়। আনুমানিক 5:30টার দিকে রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণ শুরু হয়ে যায়। বাড়ি আক্রান্ত হয়েছে দেখে কর্তব্যরত পুলিশও পাল্টা গুলি চালাতে থাকে। ওই সময় ছাদের উপর থেকে গুলির প্রত্যুত্তর দেওয়া হয়। উভয় পক্ষে তুমুল গোলাগুলিতে মুহূর্তে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এরকম গোলাগুলির মধ্যে শেখ মুজিব অসম সাহসে সশরীরে নিচে নেমে আসেন এবং কর্তব্যরত পুলিশের সঙ্গে কথা বলতে থাকেন। তিনি ধরে নেন এগুলো জাসদ বা সর্বহারা দলের চোরা আক্রমণ। ডিউটিরত পুলিশ অফিসার নুরুল ইসলামের ভাষ্য অনুযায়ী শেখ মুজিব মনে করেছিলেন এবার হয়তো তারা
তার সাহায্যার্থে আর্মির লোকজন এসে গেছে, তাই তিনি সেম সাইড হয়ে যাবেন মনে করে পুলিশকে ফায়ারিং বন্ধ করতে বললেন। এরপর তিনি উপরে চলে যান। এতে আক্রমণকারী সৈন্যরা বিনা বাধায় বাড়িতে ঢোকার সহজ সুযোগ পেয়ে যায়। শেখ মুজিব যখন গোলাগুলির মধ্যে আক্রান্ত ছিলেন তখন তিনি বাসা থেকে বিভিন্ন দিকে ফোন করতে সক্ষম হয়েছিলেন। তিনি তার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিলকে ফোনে পেয়েছিলেন। তাকে বললেন, জামিল, তুমি তাড়াতাড়ি আসো, আর্মি লোক আমার বাসা আক্রমণ করেছে, শফিউল্লাহকে ফোর্স পাঠাতে বলো। জামিল ফোন পেয়ে তৎক্ষণাৎ তার লাল রঙের প্রাইভেট কার হাঁকিয়ে ঘটনাস্থলে ছুটে যান 32 নম্বর রোডে। কিন্তু সৈন্যদের গুলিতে বাসার কাছেই তিনি নিহত হন। সেনাপ্রধান শফিউল্লাহকে ফোন করে বললেন, শফিউল্লাহ, আমার বাসায় তোমার ফোর্স অ্যাটাক করেছে, কামালকে হয়তো মেরেই ফেলেছে, তুমি তাড়াতাড়ি ফোর্স পাঠাও। শফিউল্লাহ বললেন, স্যার, ক্যান ইউ গেট আউট, আই এম ডুইং সামথিং। এরপর তার ফোনে আর শেখ মুজিবের সাড়া পাওয়া যায়নি। শফিউল্লাহ ফোনে গোলাগুলির শব্দ শুনতে পান। তখন ভোর আনুমানিক 5:50। শফিউল্লাহ দাবি করেছিলেন তিনি ফোন করেন 46 ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিলকে। তাকে প্রথম বেঙ্গল রেজিমেন্ট মুভ করাতে বলেন। সাফায়েত জামিল বলেছিলেন, শফিউল্লাহ আমাকে কোনো নির্দেশ দেননি, তিনি শুধু বিড়বিড় করেছেন, কেঁদেছেন, কোনো অ্যাকশন নিতে বলেননি। তিনি রাষ্ট্রপতির সাহায্যার্থে একজন সৈন্য মুভ করাতে পারলেন না। গেটের কাছে গার্ডদের হট্টগোলে শেখ কামাল জেগে যান। তিনি কিছু একটা গন্ডগোলের আভাস পেয়ে উপর থেকে স্ট্যান্ডগান হাতে নিচে রিসেপশন রুমের দিকে ছুটে যান। সেখানে পুলিশের একজন ডিউটিরত অফিসারও ছিলেন। প্রথমে কামাল ভেবেছিল হয়তো জাসদ অথবা সরবরাহ গ্রুপের হামলা। কামাল সেখান থেকে সেনারক্ষীদের ব্যবস্থা নিতে বলেন, কিন্তু তারা নীরব থাকে। কামাল এবার আসল ব্যাপার বুঝতে পারেন। তিনি আক্রমণকারী সৈন্যদের উপর গুলি ছোড়েন। একজন সৈনিক সঙ্গে সঙ্গে নিহত হন। এরপরই উভয় পক্ষে শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি। মুহূর্তে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আর্মির 5 থেকে 6 জন গেট খুলে ছুটে এসে কয়েক গজ দূর থেকেই কামালের উপর গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে ওরে বাপরে বলে ছুটে গিয়ে তিনি রিসেপশন রুমে পড়ে যান। সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন। শেখ মুজিব বারান্দায় সিঁড়ির মুখে দাঁড়িয়েছিলেন। তিনি তার চশমা মুছছিলেন। তখন তার পরনে ছিল একটা ধূসর রঙের চেক লুঙ্গি আর সাদা পাঞ্জাবি। তার মুখে সিঁড়িঘরের বাতির আলো পড়ছিল। সিঁড়িঘরের লম্বা প্রশস্ত কাঁচের জানালায় পাশের বাড়ি থেকে ভয়ার্ত শেখ কামালের বন্ধু তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিল। তার পাশে 2 জন পোশাকধারী লোকও ছিল। বাসায় একজন গৃহকর্মীকে এক পাশে দেখা যাচ্ছিল। একটু নিচে সিঁড়ির মাঝখানে 2 থেকে 3 জন পোশাকধারী লোক অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন। আক্রমণকারী অফিসারদের অধিনায়ক মেজর মহিউদ্দিন আমতা আমতা করে বলছিলেন, স্যার, আপনি আসুন। শেখ মুজিব তাকে চড়া কণ্ঠে ধমক দিয়ে বলে ওঠেন, তোরা কি চাস, তোরা কি করতে চাস? তার প্রবল ব্যক্তিত্বের সামনে মেজর মহিউদ্দিন দারুণ ঘাবড়ে যান। আক্রমণ অভিযান ঝিমিয়ে আসে। তিনি আসলে রাষ্ট্রপতিকে ধরে বন্দি করে বাইরে নিয়ে যেতে চাইছিলেন। এ সময় মেজর হুদা এসে হাজির হন। কড়া কণ্ঠে শেখ মুজিবুরের সঙ্গে কথা বলেন এবং রাষ্ট্রপতিকে তার সঙ্গে নিচে নেমে আসতে বাধ্য করেন। তিনি বারান্দার মুখে এসে দাঁড়ান। ঠিক এই সময় মেজর নূর চৌধুরীর সিঁড়ির গোড়ায় এসে উপস্থিত হলে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। সম্ভবত শেখ মনিকে হত্যা করে মুসলিম উদ্দিনও এই মুহূর্তে মেজর নূরের পাশে উপস্থিত হন। দুজনেই উত্তপ্ত, উত্তেজিত। নিচে পড়ে আছে গুলিবিদ্ধ কামালের মৃতদেহ। এবার আর রক্ষা নেই। আক্রমণকারীদের একজন উচ্চ কণ্ঠে চিৎকার করে ওঠেন, গেট অ্যাসাইড হুডা, ওয়াই ইউ আর ওয়েস্টিং টাইম। সঙ্গে সঙ্গে বিকট শব্দে ব্লাস্ট ফায়ার। দাঁড়িয়ে থাকা শেখ মুজিব সিঁড়ির উপর লুটিয়ে পড়লেন। শেখ মুজিবের প্রাণহীন দেহ সিঁড়ি দিয়ে কিছু দূর গড়িয়ে গিয়ে থমকে গেল। তার ধূমপানের প্রিয় পাইপটা তখনও ডান হাতে ধরে রেখেছিলেন। কিন্তু আক্রমণকারীদের মিশন তখনও পুরো সম্পন্ন হয়নি। সেটা পূরণ করতে কিছুক্ষণ পরে ল্যান্সার আর আর্টিলারদের সৈনিকদের নিয়ে আসেন মেজর আজিজ পাশা আর রিশালদার মুসলিম উদ্দিন। পাশা আর সঙ্গীদের নিয়ে দোতলায় যান। সেখানে ছিলেন সুবেদার ওয়াহাব জোয়ারদার। তারা গিয়ে প্রধান সভার ঘরে দরজার উপর গুলি করেন। তারপর দরজা খুলে দেন বেগম মুজিব। সেখান থেকে ঘাতকরা রাসেল, শেখ নাসের এবং বাড়ির এক ভৃত্যকে নিচে নিয়ে যান। আক্রমণকারীরা ডিউটিরত 14 থেকে 15 জন পুলিশ ও বাড়ির কিছু লোকজনকে ধরে এনে লাইন করে দাঁড় করান এবং বিক্ষিপ্তভাবে তাদের উপর গুলি চালান।
একজন পুলিশ সাব ইন্সপেক্টর ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাড়ির উপরের তলায় ভীষণ গোলাগুলি ও মেয়েদের আত্মচিৎকার শোনা যাচ্ছিল। একজন সৈনিক শেখ নাসিরকে ধরে উপর থেকে নিচে নিয়ে আসে, তাকে প্রথমে লাইনে দাঁড় করায়। তিনি কাতর কণ্ঠে বলেন, স্যার, আমি রাজনীতি করি না, কোনো রকম ব্যবসা বাণিজ্য করে খাই। তারা তাকে পাশের রুমের বাথরুমে নিয়ে যায় এবং গুলি করে। বেগম মুজিবকে সিঁড়ি পর্যন্ত আনলে তিনি স্বামীর লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। তখন তাকে আবার নিয়ে যাওয়া হয় শোবার ঘরে। সেখানে বেগম মুজিব, শেখ জামাল এবং শেখ মুজিবুরের 2 পুত্রের সদ্য বিবাহিত স্ত্রীদের SLR ও স্ট্যান্ডগানের গুলিতে হত্যা করেন মেজর পাশা আর রিসালদার মুসলিম উদ্দিন। কামাল আর জামালের স্ত্রীদের হাত থেকে তখনও মুছে যায়নি বিয়ের মেহেদি। এই সময় একজন সৈনিক শিশু রাসেলকে ধরে নিচে নিয়ে আসেন। ভীত বিহব্বল রাসেল পিএ মুহিতকে চিনতে পেরে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাতর কণ্ঠে জিজ্ঞেস করে, ভাইয়া, ওরা আমাকে মারবে না তো? মুহিত তাকে আশ্বস্ত করে বলে, না ভাইয়া, মারবে না। শিশু রাসেল মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদতে থাকে। নিচে নিয়ে ঘাতকরা রাসেলকে প্রথমে সরিয়ে রেখেছিল গেটের পাশে পাহারাদার চৌকিতে। তাকে হত্যা করা হবে কিনা সম্ভবত সে সিদ্ধান্ত তারা তখনও নিতে পারেনি। ওদিকে মায়ের কাছে যাবে বলে রাসেল তখন কাঁদছিল। পাশা একজন হাবিলদারকে তখন হুকুম দেন রাসেলকে তার মায়ের কাছে নিয়ে যেতে। সেই হাবিলদার দোতলায় নিয়ে গিয়ে একেবারে কাছে থেকে গুলি করে। তার মাথার একটা অংশ উড়ে গিয়েছিল। 8 ঘন্টার উপর বাসার উপরে নিচে থেমে থেমে বিক্ষুব্ধ গোলাগুলি চলতে থাকে। বহু খাকি ও কালো পোশাকধারী সৈন্য বাড়িতে ঢুকে পড়ে। তারা ছিল আর্টিলারি ও আর্ম কোরের সৈনিক। তারা যার যার মতো যত্রতত্র গুলি চালাতে থাকে। 32 নম্বর রোডের মর্মান্তিক হত্যাকাণ্ডে বাড়ির উপরের তলায় নিহত হন শেখ জামাল ও বেগম মুজিব সহ 5 জন। সিঁড়িতে রাষ্ট্রপতি মুজিব, নিচতলায় শেখ নাসির, শেখ কামাল ও জনক পুলিশ ইন্সপেক্টর। এদের সবাইকে সরাসরি গুলি করে হত্যা করার পেছনে মেজর নূর, মেজর হুদা, মেজর পাশা এবং রিসালদার মুসলিম উদ্দিন প্রত্যক্ষভাবে অংশ নেন। কর্নেল জামিলকে গুলি করা হয় বাড়ির বাইরে। জওয়ানরা হত্যাকাণ্ডে বিশেষ আগ্রহী ছিল না। এই পরিস্থিতির মধ্যে শেখ মুজিবুরের বাড়ি লক্ষ্য করে মেজর মহিউদ্দিন আর্টিলারি মাত্র 100 গজ দূর থেকে কামানের গোলা নিক্ষেপ করেন। গোলা লেকের পারে এসে সশব্দে আঘাত করে। কামানের গোলার শব্দে সমস্ত এলাকা কেঁপে ওঠে। দ্বিতীয় গোলা ব্যারেল একটু উঁচু করে ছোড়া হলো। এবার কামানের গোলা সশব্দে ওই বাড়ির ছাদের উপর দিয়ে ছুটে গিয়ে মোহাম্মদপুরে পতিত হয়। অভিযান সমাপ্ত হল। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মারা পড়লেন। সিঁড়িতে পড়ে রইল তার রক্তাক্ত মৃতদেহ। অভিযানে মারা পড়লেন তার পরিবারের উপস্থিত ছোট বড় সকল সদস্য। শুধু পরিবারের 2 সদস্য দেশের বাইরে থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন। তাদের একজন শেখ হাসিনা, অন্যজন শেখ রেহানা। রক্ষী বাহিনীর 40 থেকে 50 জন সৈনিক ছাড়া রক্ষী বাহিনীর 40 থেকে 50 জন সৈনিক ছিল ওই বাড়ির নিরাপত্তার দায়িত্বে এবং কোন রকম বিপদের ঝুঁকি না নিয়ে তারা প্রথম সুযোগে আত্মসমর্পণ করে। তাদের নিরস্ত্র করে ওখানে মাটিতে শুয়ে রাখা হয়। 8 শেখ মুজিবুরের বাড়িতে যখন আক্রমণের প্রস্তুতি চলছিল তখন অন্যান্য গ্রুপ শেরনিয়াবাত ও শেখ মনির বাসায় আক্রমণ শুরু করে দিয়েছিল। মেজর ডালিম এক প্লাটুন ল্যান্সার সৈন্য নিয়ে আব্দুর রব শেরনিয়াবাতের বাড়ি আক্রমণ করে ভোর 5:15 পাহারারত পুলিশকে নিরস্ত্র করার জন্য প্রথমে এক ঝাঁক গুলিবর্ষণ করা হয় বাড়ি লক্ষ্য করে। গুলির শব্দে বাসা সবাই জেগে ওঠে। শেরনিয়াবাতের বড় ছেলে আবুল হাসনাত আবদুল্লাহ উর্দি পড়া লোকজনকে দেখে দোতলা থেকে তার স্ট্যান্ডগান দিয়ে গুলিবর্ষণ করেন। শেরনিয়াবাত জেগে উঠে শেখ মুজিবুরের বাড়িতে ফোন করতে ব্যস্ত হয়ে পড়েন। ঠিক এমন সময় আক্রমণকারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে এবং শেরনিয়াবাতকে সরাসরি গুলি করে হত্যা করে। ঘরের ভেতর সৈন্যরা নির্বিবাদে যত্রতত্র গুলি চালাতে থাকে। সবাইকে ধরে নিয়ে ড্রয়িং রুমে জড়ো করে, তারপর নির্দয়ভাবে সবার উপর ব্লাস্ট ফায়ার করে। নিহত হন শেখ মুজিবুরের ভগ্নিপতি, পানি ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী আব্দুর রব শেরনিয়াবাত এবং তার পরিবারের অন্য 5 সদস্য। মিন্টু রোডের বাসায় আব্দুর রব শেরনিয়াবাতের সাথে নিহত হয়েছিলেন আব্দুর রব শেরনিয়াবাতের কনিষ্ঠ পুত্র আরিফ শেরনিয়াবাত, মেয়ে বেবি শেরনিয়াবাত ও আরজুমনি,
শেখ ফজলুল হক মনির স্ত্রী। আবুল হাসনাত আবদুল্লাহর 4 বছরের জ্যৈষ্ঠ পুত্র সুকান্ত আবদুল্লাহ বাবু এবং হাসনাতের চাচাতো ভাই শহীদ শেরনিয়াবাত। সেই রাতে অলৌকিকভাবে ঘাতকদের হাত থেকে রক্ষা পান আব্দুর রব শেরনিয়াবাতের জ্যেষ্ঠ পুত্র আবুল হাসনাত আবদুল্লাহ এবং গুলিবিদ্ধ হয়েও বেঁচে যান স্ত্রী আমিনা বেগম, শেখ মুজিবুরের বোন হাসনাতের মা, ও পুত্রবধূ শহীদ সুকান্ত বাবুর মা শাহানা আরা বেগম। শেরনিয়াবাতের বড় ছেলে আব্দুল হাসনাত আবদুল্লাহ আশ্চর্যজনকভাবে বেঁচে যান। তার স্টেনগানের গুলি শেষ হয়ে গেলে গোলাগুলির সময় লুকিয়ে থাকেন। আক্রমণকারীরা তাদের হত্যাকাণ্ড শেষ করে চলে গেলে হাসনাত বেরিয়ে এসে পেছন দিক দিয়ে দেয়াল টপকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। রিসালদার মুসলিম উদ্দিন 2 ট্রাক সৈন্য নিয়ে শেখ মুনির বাসায় উপস্থিত হন। তখন ভোর 5:10। নিত্যকার অভ্যাস মতো তিনি ভোরবেলায় ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের দরজা খুলে দৈনিক পত্রিকা পড়ছিল। এমন সময় খোলা দরজা দিয়ে মুসলিম উদ্দিন সরাসরি ঢুকে পড়েন। শেখ মুনি তার দিকে তাকিয়ে তার আগমনের হেতু জিজ্ঞেস করতে করতেই মুসলিম উদ্দিন সরাসরি খুব কাছ থেকে স্ট্যান্ডগান থেকে ব্রাশ ফায়ারে তাকে হত্যা করেন। এই সময় শেখ মুনির অন্তঃসত্ত্বা স্ত্রী তার সাহায্যার্থে ছুটে এলে মুসলিম উদ্দিন তার উপরও গুলিবর্ষণ করেন। 9 সকাল 6টা রেডিও বাংলাদেশ থেকে ইথারে ভেসে এলো মেজর ডালিমের বজ্রকণ্ঠের ঘোষণা, স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। হতভম্ব বাংলাদেশ, এজন্য বিনা মেঘে বজ্রপাত। 1975 সালের 21 জুলাই ঢাকায় আয়োজিত এক সভায় শেখ মুজিব বাকশালের মনোনীত জেলা গভর্নরদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। তিনি তাদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করে বলেছিলেন, আজ বাকশাল সদস্যদের সতর্ক থাকার কারণ এই যে বাংলাদেশের জনগণ খুব বেশি প্রতিক্রিয়াপ্রবণ, তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে। এই কথা তোমাদের মনে রাখা ভালো। তোমরা জীবনভর নিবেদিত প্রাণ কাজ করে যাবে। যদি তোমরা একটা ভুল করো তাহলে তোমরা বাংলাদেশের মাটি থেকে নিঃশেষ হয়ে যাবে। এটা বাংলাদেশের আইন। দুর্ভাগ্যক্রমে শেখ মুজিব নিজেই তার সতর্কবাণীতে কর্ণপাত করলেন না। তার মহাকাব্যিক রাজনৈতিক জীবনের রক্তাক্ত, নির্মম আর ভয়ঙ্কর পরিসমাপ্তি ঘটল। স্বাধীন বাংলাদেশের রক্তস্নান জন্মের সঙ্গে যে নামটি অবিচ্ছেদ্যভাবে উচ্চারিত, বাঙালির আধুনিক ইতিহাসে সেই মহানায়ক স্বাধীনতার মাত্র 4 বছরের কম সময়েই জনগণের আকাঙ্ক্ষা থেকে দূরে সরে গিয়ে প্রবল স্বৈরাচারী হয়ে উঠেছিলেন। সেই শেখ মুজিব, যাকে তার দেশের মানুষ ভালোবেসে বঙ্গবন্ধু নামে ডাকতেন, এক অদ্ভুত বিষাদময় প্রত্যুষে তার নিজের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বুলেটবিদ্ধ হয়ে রক্তের সাগরে ডুবে রইলেন। সেই রক্তের সাগর মন্থন করে ইতিহাস তাকে আবার কিভাবে উদ্ধার, বিচার, বিশ্লেষণ এবং প্রতিষ্ঠা করবে, সেই দায় কেবল ইতিহাসের। কোনো আরোপিত ব্যবস্থা সেই দায় বহন করতে অক্ষম, সেই দায়িত্ব পালনে অযোগ্য। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ এর 12 পর্ব। এই 12 পর্বের মাধ্যমে পুরো বইটি আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা উপভোগ করছেন। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।